আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমরা ডিমান্ডের শিফট দেখব যে কি কারণে ডিমান্ড কার্ভটা শিফট হয়ে থাকে। তো আমরা দেখতে পাচ্ছি যে ডিমান্ড কার্ভটা কিভাবে শিফট হয়। ইনক্রিজ হলে রাইটওয়ার্ড শিফট করবে, আর যদি ডিক্রিজ হয় তাহলে লেফটওয়ার্ড শিফট করবে। দেন ডিমান্ড কার্ভ বিভিন্ন কারণে শিফট হয়ে থাকে। কি কারণে? এই কারণগুলো জানার পাশাপাশি আমরা কিছু টার্মও জানবো। কেমন? যেমন নর্মাল গুড, ইনফিরিয়র গুড। আমরা বলতে পারি কি নর্মাল গুড কোনগুলোকে আমরা বলতে পারি? নর্মাল গুড হচ্ছে সেই গুডগুলো যেই গুডগুলো কিনা আদার থিংস ইকুয়াল রেখে যদি আমার ইনকাম বৃদ্ধি পায়, তো ওই গুডটার ডিমান্ডও যদি বৃদ্ধি পায় তাহলে আমরা ওই গুডটাকে বলবো নর্মাল গুড। অর্থাৎ আদার থিংস ইকুয়াল কোনো এক ইনকাম বৃদ্ধি পেলে কোনো একটা গুডের ডিমান্ডও যদি বৃদ্ধি পায় তাহলে সেটা হচ্ছে নর্মাল গুড, নর্মাল বিহেভিয়ার। ইনকাম বাড়লে বেশি কিনতে পারবো, ওই গুডের ডিমান্ড বাড়বে। ওকে, এটা হচ্ছে নর্মাল গুড। তো এই যে ডিমান্ড বাড়লো, ডিমান্ড বাড়ার কারণে কি হচ্ছে, আমাদের ডিমান্ড যেহেতু ইনক্রিজ হচ্ছে সেহেতু ডিমান্ড কার্ভ কিন্তু আমরা ডায়াগ্রামে দেখতে পাবো যে আমাদের ডায়াগ্রামটা রাইটওয়ার্ড শিফট করবে নর্মাল গুডের এই বিহেভিয়ারের কারণে, রাইট? দেন ইনফিরিয়র গুড কোনগুলোকে বলা হয়? যে আদার থিংস ইকুয়াল রেখে যদি ইনকাম বাড়ার সাথে সাথে ডিমান্ড ডিক্রিজ করে, ইনকাম ইনক্রিজ করে বাট যদি ডিমান্ড ডিক্রিজ করে তাহলে আমরা ওই জাতীয় গুডগুলোকে বলছি ইনফিরিয়র গুড। এখন প্রশ্ন হতে পারে যে ইনফিরিয়র গুডের এক্সাম্পল আসলে কি দেওয়া যায়? যেমন ইনফিরিয়র গুডের এক্সাম্পল আসলে খুবই কম ওয়ার্ল্ডে, বাট তারপরেও বলা যায় যে ইনফিরিয়র গুড হচ্ছে সেই গুডগুলো যে গুডগুলো হচ্ছে অনেক চিপ বা সস্তা। এখন কারোর যদি ইনকাম বেড়ে যায় তো তার কাছে কিন্তু সস্তা জিনিসের ডিমান্ডটা কমে যাবে। আগে যদি সে অনেক বেশি পরিমাণে হচ্ছে কম কম প্রাইস এরকম কিছু সে যদি কনজিউম করতো, এখন যেহেতু তার ইনকাম বেড়েছে সে কিন্তু আসলে ওই কম প্রাইসের ওটা আর কনজিউম করবে না, সে তার থেকে আর অনেক বেটার বেস্ট জিনিসটাকেই গিয়ে কনজিউম করার ট্রাই করবে যেহেতু তার ইনকাম বেড়েছে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ওই চিপ গুডগুলো হচ্ছে কি ইনফিরিয়র গুড, যে গুডগুলা কিনা কনজিউমারের ইনকাম বাড়ার সাথে সাথে সেগুলোর ডিমান্ডটা কমে যাচ্ছে। এবং এর ফলে কি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে ইনফিরিয়র গুডের ক্ষেত্রে কি হচ্ছে, ইনফিরিয়র গুডের ক্ষেত্রে যেহেতু ইনকাম বাড়ার সাথে সাথে ডিমান্ড ডিক্রিজ হচ্ছে, এর মানে কি আমাদের ডিমান্ড কার্ভ কিন্তু শিফট হবে। শিফট হয়ে কোন দিকে যাবে? রাইটে না লেফটে? যেহেতু ডিক্রিজ হয়েছে তার মানে অবশ্যই লেফটে যাবে। ওকে, সাবস্টিটিউট গুডের কথা যদি বলি, সাবস্টিটিউট বলতে কি বোঝায়? সাবস্টিটিউট গুড বলতে ওই গুড দুটোকে বোঝায়, ওই যেমন হচ্ছে পেপসি এবং কোকা কোলা। পেপসি এবং কোকা কোলা হচ্ছে দুইটা সাবস্টিটিউট। আমরা দুইটা সাবস্টিটিউট বলতে পারি। কেন দুইটাকে আমরা দুইটা সাবস্টিটিউট বলতে পারি? কিংবা আইসক্রিম বা ইয়োগার্ট, এদেরকেও আমরা সাবস্টিটিউট বলতে পারি দুজনের। এখন আমরা কিন্তু এর আগে একটা চ্যাপ্টার পড়েছিলাম কনজিউমার থিওরি। তো সেখানে আমরা কিন্তু দেখেছি যে পারফেক্টলি সাবস্টিটিউটের গ্রাফও আমরা দেখেছি, পারফেক্টলি কমপ্লিমেন্টও দেখেছি, কিন্তু বাস্তবে কিন্তু আসলে পারফেক্টলি সাবস্টিটিউট বা পারফেক্টলি কমপ্লিমেন্ট বলতে কিছু দেখা যায় না, তাই না? তো সবগুলি আমাদের ক্লোজলি সাবস্টিটিউট, ক্লোজলি কমপ্লিমেন্ট। ওকে, প্র্যাকটিক্যালি তো আমরা যেটা বলছিলাম যে পেপসি এবং কোকা কোলা গিয়ে দুইটা সাবস্টিটিউট, এবং দুইটা সাবস্টিটিউট হওয়ার কারণে কি হচ্ছে যে বাই চান্স কোনো কারণে আমি দেখলাম যে পেপসির দাম বেড়েছে, পেপসির দাম ইনক্রিজ করেছে। সো পেপসির দাম যেহেতু ইনক্রিজ করেছে তো কনজিউমাররা, আমাদের মতো কনজিউমাররা কি করবে? পেপসির দাম বেড়েছে, কোকা কোলার কিন্তু দাম বাড়েওনি কমেওনি, তো আমরা কিন্তু যেটার প্রাইস কম সেটার দিকে ঝুঁকবো, তাই না? যেহেতু পেপসি আর কোকা কোলা হচ্ছে সাবস্টিটিউট, মানে কোকা কোলা এবং পেপসির স্বাদ প্রায় সেম, দেখতেও প্রায় সেম ইউটিলিটি আমাদেরকে দেয়। সো আমরা কিন্তু পেপসিটাকে বাদ দিয়ে তখন কোকা কোলাটাকে কিনবো। কোকা কোলার ডিমান্ড কিন্তু হুট করে বেড়ে যাবে। যদি পেপসির দাম বেড়ে যায় তাহলে কোকা কোলার ডিমান্ড কিন্তু বেড়ে যাবে। এমন না যে কোকা কোলার গিয়ে প্রাইস বেড়ে যাচ্ছে বা কোকা কোলার গিয়ে প্রাইস কমে যাচ্ছে। আমরা কি জানি কোনো একটা গুডের ডিমান্ড কখন বাড়ে? যখন আদার থিংস ইকুয়াল রেখে যে কোনো একটা গুডের যখন প্রাইস কমে যায় তখন সেটা ডিমান্ড বেড়ে যায়। কিন্তু আমরা এই ক্ষেত্রে দেখছি কোকা কোলার কিন্তু প্রাইস কমেনি, কোকা কোলার প্রাইস আগে যা ছিল এখনো তাই আছে, কিন্তু অন্য একটা গুডের প্রাইস বাড়ার কারণে, তার সাবস্টিটিউট গুডের প্রাইস বাড়ার কারণে তার ডিমান্ড বেড়ে যাচ্ছে, রাইট? তো এই যে অন্য একটা গুডের কারণে আরেকটা গুডের ডিমান্ড বেড়ে গেল, অন্য একটা গুডের প্রাইস বাড়ার কারণে তার সাবস্টিটিউট গুডের ডিমান্ডটা বেড়ে গেল।
তো আমরা এটাই দেখছি যে সাবস্টিটিউট গুডের ক্ষেত্রে কি হয়। তো এই যে ডিমান্ড বাড়লো, তো তখন আমরা কি বলতে পারি, এই ক্ষেত্রেও তো ডিমান্ড শিফট হবে। শিফট হয়ে কোন দিকে যাবে? যেহেতু আমরা এখানে বলেছি যে ইনক্রিজ করেছে, তাই আমরা এখানে বলবো ডিমান্ড যেহেতু ইনক্রিজ করছে তাই ডান দিকে যাবে। যদি আবার ডিক্রিজে দেখাতাম তাহলে আবার বাম দিকে যেত। দেন কমপ্লিমেন্ট গুডের ক্ষেত্রে কমপ্লিমেন্ট গুডের কনসেপ্টটা জানা জরুরি। এর আগে কমপ্লিমেন্ট গুডের কনসেপ্টটা আমরা ধরতে পারি, আমরা আগেই বলেছি যে পারফেক্টলি কমপ্লিমেন্ট বলতে কিছু হয় না, ক্লোজলি কমপ্লিমেন্ট হবে। সো কমপ্লিমেন্ট হচ্ছে যে একটা গুড বানানোর জন্য আরেকটা গুড যেটা প্রয়োজন। যেমন আমরা বলতে পারি যে চায়ের জন্য চিনি প্রয়োজন, অনেকে অবশ্য চিনি ছাড়া চা খায়, বাট আমরা বলতে পারি যে চায়ের জন্য চিনি ম্যান্ডাটরি। কিংবা হচ্ছে ডান পায়ের জুতার জন্য বাম পায়ের জুতা ম্যান্ডাটরি। এটাকে পারফেক্ট কমপ্লিমেন্ট বলা যায়, যে ডান পায়ের জুতা শুধু 2 জোড়া কিনলে লাভ নেই, সাথে বাম পায়ের জুতাও কিনতে হবে 2 জোড়া, তাইলেই ইউজ করা যাবে কেবলমাত্র। তো এরকম আরো কিছু কমপ্লিমেন্ট থাকতে পারে। এখানে কমপ্লিমেন্ট বলতে কি বোঝাচ্ছে, যে একটা গুডের জন্য আরেকটা গুড যে লাগবেই। হ্যাঁ, যেমন পরোটা ভাজার জন্য তেল লাগবে, ম্যান্ডাটরি। তো একটা গুড়ের জন্য যে আরেকটা গুড় প্রয়োজন হচ্ছে, যেমন চায়ের জন্য চিনি প্রয়োজন হচ্ছে, আমরা বলছি আর কি, অনেকে চিনি ছাড়া চা খায়, সেটাকে ধরলাম এক্সেপশন। তো চায়ের জন্য চিনি প্রয়োজন হচ্ছেই। তো কিংবা গাড়ির জন্য তেল প্রয়োজন হচ্ছেই। এরকম যেই গুডগুলো আছে যে একটার জন্য আরেকটা দরকার হয়, এইগুলোকে গুড দুটাকে আমরা কি বলছি, কমপ্লিমেন্ট গুড বলছি। এবং এই কমপ্লিমেন্ট গুডের সম্পর্কটা কিরকম? এদের সম্পর্কটা হচ্ছে এরকম যে এখানে যদি কোনো একটা গুডের প্রাইস বাড়ে, কোনো একটা গুডের প্রাইস যদি বাড়ে, তাহলে অন্য একটা গুডের ডিমান্ড ডিক্রিজ করে। ঠিক সাবস্টিটিউটের উল্টা। সাবস্টিটিউটে আমরা দেখেছি একটা গুডের প্রাইস বাড়লে অন্য একটা গুডের ডিমান্ড বাড়ে, আর কমপ্লিমেন্টে আমরা দেখছি যে একটা গুডের প্রাইস বেড়ে গেলে অন্য একটা গুডের ডিমান্ড কমে যায়। কেন? কারণ হচ্ছে গিয়ে যেই গুডটার হচ্ছে গিয়ে প্রাইস বাড়লো, ওই গুডটা তো আমি আবার ইউজ করছি, তাই না? কারণ দুইটা গুড তো কমপ্লিমেন্ট, একটা গুড তৈরির জন্য আরেকটা গুড আমার দরকার। সো আমারই যখন কোনো একটা হচ্ছে আমার একটা গুড বানানোর জন্য যে আরেকটা গুড দরকার, ওই গুডটার যদি প্রাইস বেড়ে যায়, তার মানে আলটিমেটলি আমি যে গুডটা বানাবো সেই গুডেরও প্রাইস বেড়ে যাবে, তাই না? তো প্রাইস বাড়ার কারণে কি হবে, সেই গুডের ডিমান্ড কমে যাবে। তো কমপ্লিমেন্টের সম্পর্কটা আমরা বুঝতে পারলাম। এবং ডিমান্ড এখানে যে বলছি ডিক্রিজ করছে, তো তখন আমরা ডিমান্ড কার্ভের শিফটটা কিভাবে দেখাবো, রাইট ওয়ার্ড আর লেফট ওয়ার্ড? অবশ্যই যেহেতু ডিক্রিজ বলেছি, লেফট ওয়ার্ডই হবে। তো আমরা এই চারটা থেকে একটু দেখি, যেখানে মুভমেন্ট অ্যালং দ্য ডিমান্ড কার্ভ বলে একটা কথা আছে, সেটা আমরা দেখব। তো আমরা দেখি যে শিফট কোন কোন ক্ষেত্রে হচ্ছে, ইনকাম বাড়লে বা কমলে আমাদের ডিমান্ড কার্ভ শিফট হচ্ছে, ডানে বা বামে যাচ্ছে। কখন বামে যাবে? যখন ডিমান্ড ইনক্রিজ করবে তখন ডানে যাবে, যখন ডিমান্ড ডিক্রিজ করবে তখন বামে যাবে। ওকে, দেন প্রাইসেস অফ রিলেটেড গুড, মানে হচ্ছে সাবস্টিটিউট বা কমপ্লিমেন্ট গুডের ক্ষেত্রে যে ডিমান্ড কার্ভ শিফট করে সেটা আমরা দেখলাম। দেন টেস্টের ক্ষেত্রেও হয়, টেস্টের কারণে ডিমান্ড কার্ভ শিফট করে, কারণ টেস্টের কারণ যদি কখনো টেস্ট চেঞ্জ হয়ে যায়, তখন কিন্তু হচ্ছে ডিমান্ড কমে বা বাড়ে, তো তখন ডিমান্ড কার্ভে আমরা শিফট দেখতে পাই। এবং দেন হচ্ছে এক্সপেকটেশনস এর ব্যাপারে বলা যায় যে, ধরি যে মার্কেটে এখন এক্সপেক্ট করলো, মার্কেটে ইকোনমিস্টরা এক্সপেক্ট করলো কি, যে কোন একটা গুডের প্রাইস বেড়ে যাবে সামনের মাস থেকে। তো যখনই এই এক্সপেকটেশনস এর কথাটা কনজিউমাররা শুনতে পাবে, তখন তারা কি করবে, তখন তারা ওই প্রোডাক্টটা বেশি বেশি কিনতে থাকবে। তো বেশি বেশি কেনার কারণে কি হবে, এই যে তারা একটা এক্সপেকটেশন করলো এবং এক্সপেকটেশনের কারণে তারা বেশি ক্রয় করা শুরু করলো, তখন কিন্তু এই যে ওই গুডটার ডিমান্ড হুট করে অনেক বেড়ে গেল, তখন আমাদের ডিমান্ড কার্ভ শিফট হবে। ওকে, দেন হচ্ছে নাম্বার অফ বায়ার্স। হ্যাঁ, যদি ক্রেতার সংখ্যা বাড়ে তাহলে তো ডিমান্ড বাড়বে, ক্রেতার সংখ্যা কমলে ডিমান্ড কমবে, তো তখন আমরা বলবো যে ডিমান্ড কার্ভ শিফট হবে। এখানে হচ্ছে মুভমেন্ট অ্যালং দ্য ডিমান্ড কার্ভ আর শিফট নিয়ে একটু পার্থক্য কথা আছে। আমরা প্রথমে দেখলাম যে শিফট কোন কোন ক্ষেত্রে হচ্ছে, এইসব ক্ষেত্রে আমাদের ডিমান্ড কার্ভটা শিফট হচ্ছে। তো হচ্ছে কার্ভ অ্যালং হচ্ছে ডিমান্ড কার্ভ কখন হবে, মুভমেন্ট হবে কখন, মুভ হবে কখন, মানে মুভ হবে বলতে কি বোঝাতে চাচ্ছি আমি, যে মুভ হবে বলতে বোঝাতে চাচ্ছি যে একটাই হচ্ছে কার্ভ আছে। যেমন এই যে আমি যদি এই চিত্রটার দিকে তাকাই, যে এই D1টা হচ্ছে আমার ডিমান্ড কার্ভ। ওকে, তো এখানে আমি কি দেখতে পাচ্ছি, ওয়াই অ্যাক্সিসে তো হচ্ছে আমার ওই গুডের প্রাইস, আর এক্স অ্যাক্সিসে হচ্ছে কি, এক্স অ্যাক্সিসে হচ্ছে কোয়ান্টিটি, কত ডিমান্ড হচ্ছে, কোয়ান্টিটি অফ ডিমান্ড আছে। তো এখানে আমি যদি দেখি যে সিগারেটের যদি প্রাইস বেড়ে যায়,
সিগারেটের প্রাইস যখন $2 ছিল তখন কোয়ান্টিটি অফ ডিমান্ড ছিল 20। যখন সিগারেটের প্রাইস হলো $4 তখন হচ্ছে ডিমান্ড হলো কত? তখন ডিমান্ড হলো 12। মানে কি হচ্ছে, যখন সিগারেটের প্রাইসটা বাড়লো, সিগারেটের প্রাইস বাড়ার কারণে তার ডিমান্ডটা কমে গেল, 20 থেকে 12তে আসলো। তো যখন ওই কোনো একটা গুডের নিজের প্রাইস কমে বা বাড়ে এবং নিজস্ব প্রাইস কমা বাড়ার কারণে ডিমান্ড কমে বা বাড়ে, তখন ডিমান্ড চেঞ্জ হয়, বাট তখন শিফট হয় না। যখন শিফট হয় তখনও ডিমান্ড চেঞ্জ হয়, বাট এই ক্ষেত্রেও কিন্তু ডিমান্ড চেঞ্জ হচ্ছে। বাট এই ক্ষেত্রে কি হচ্ছে বলতো, এই ক্ষেত্রে আমার যেই ডিমান্ডের নতুন পয়েন্টটা আছে সেটা কিন্তু মানে ডিমান্ড মুভ করবে, বাট সেটা হচ্ছে প্রেজেন্ট যে ডিমান্ড কার্ভটা আছে সেই ডিমান্ড কার্ভের মধ্যে, নতুন আরেকটা ডিমান্ড কার্ভ আসবে না। তখন কিন্তু মুভ হবে ওই ডিমান্ড কার্ভটার মধ্যেই মুভ হবে। তো প্রশ্ন হতে পারে শিফট কখন হবে? শিফট কখন হবে আমরা দেখলাম যে আমাদের যখন এই ইফেক্টগুলো আমরা দেখতে পাবো, এইগুলো যখন আমরা দেখতে পাবো তখন আমরা বলবো যে ডিমান্ড কার্ভ শিফট হবে। আর মুভমেন্ট কখন দেখতে পাই? মুভমেন্ট তখনই দেখতে পাবো যখন গুডের নিজের প্রাইসটাই হচ্ছে চেঞ্জ হবে। হ্যাঁ, তো আমাদের এখানে আরেকটা যেটা ডায়াগ্রাম দেখানো হয়েছে সেটা হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিফট হয়েছে, এখানে কিন্তু প্রাইস চেঞ্জ হয়নি, তারপরও সিগারেটের হচ্ছে কোয়ান্টিটি অফ ডিমান্ডটা কমেছে। কেন? এখানে প্রাইস চেঞ্জ না করার পরেও কিন্তু হচ্ছে সিগারেটের ডিমান্ড কমেছে। কেন কমেছে? গভর্নমেন্ট কি করেছে? গভর্নমেন্ট চেয়েছে যে সিগারেটের হচ্ছে পরিমাণটা কমুক, মানে সিগারেটের ডিমান্ডটা কমুক। গভর্নমেন্ট এটা চায়নি যে আপাতত কমুক বা জোর করে কমানো হোক, জোর করে কমাতে চায়নি। গভর্নমেন্ট চেয়েছে যে কোনো একটা পলিসি নিয়ে স্মোকিংটাকে যেন ডিসকারেজ করা যায়, নিরুৎসাহিত করতে পারে, যাতে ছেলেমেয়েদেরকে নিরুৎসাহিত করতে পারে সিগারেট খাওয়া নিয়ে, সেই দিকটাকে তো ফোকাস করেছে। ওখানে ডায়াগ্রামে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সিগারেটের নিজের প্রাইস বাড়িয়ে তারপর ডিমান্ডটাকে কমানোর ট্রাই করা হয়েছে। এতে হচ্ছে গিয়ে প্রাইস কমানো হয়নি, বিভিন্নভাবে জনসচেতনতামূলক বিভিন্ন হচ্ছে ক্যাম্পেইন করে হোক কিংবা বিভিন্ন পলিসি নিয়ে হোক, অন্যান্য বিভিন্ন ধরনের পলিসি নিয়ে হোক, যে কোনোভাবেই হোক না কেন, তারা হচ্ছে যারা স্মোকার তাদেরকে নিরুৎসাহিত করার চেষ্টা করেছে যে সিগারেট যেন কনজিউম কম করে বা না করে, কিন্তু দাম বাড়ায়নি। তারা চেয়েছে সত্যি সত্যি মানুষ কনজিউম করা ছেড়ে দিক, মানে নিজে থেকে ছেড়ে দিক, জোর করে করানো না। তো সেই পলিসিটা নেওয়া হয়েছে এবং সেই জন্য আমাদের ডিমান্ড কার্ভ শিফট হয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং তখনও আমাদের ডিমান্ড কমেছে 20 থেকে 10-এ। তো এখন প্রশ্ন হতে পারে যে যদি কোনো দেশের সরকার চায় যে স্মোকিংটাকে কমাতে, তাহলে কোন পদ্ধতিটা হচ্ছে কি বেটার, পলিসি দিয়ে নাকি হচ্ছে প্রাইস বাড়িয়ে? হ্যাঁ, দুটোরই হচ্ছে পজিটিভ নেগেটিভ দিক আছে, দুটোই করা যায় বা দুটোই ভালো বলা যায় আপাত দৃষ্টিতে আর কি। তো আমরা দেখলাম যে মুভিং অ্যালং হচ্ছে দ্য ডিমান্ড কার্ভ, একটা ক্ষেত্রে হচ্ছে গিয়ে কিছু ক্ষেত্রে ডিমান্ড কার্ভ হচ্ছে শিফট করবে আর কিছু ক্ষেত্রে ডিমান্ড কার্ভ শিফট করবে না, সে হচ্ছে তার ওই ডিমান্ড কার্ভের মধ্যেই মুভ করবে, তার যে প্রেজেন্ট ডিমান্ড কার্ভ আছে সেটার মধ্যে সে মুভ করবে। এবং এটা কখন করবে? এটা তখনই করবে যখন বস্তুর সেই কমোডিটির নিজের প্রাইসটা চেঞ্জ হবে।